আজ যেটা হবে তারপর থেকে করব। কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন মনে আছে তো? কর্টিক্যাল নেফ্রন মানে কর্টেক্স পার্টে যে নেফ্রনটা থাকে ওটাকে আমরা বলছি কর্টিক্যাল নেফ্রন। ম্যাক্সিমাম কর্টিক্যাল নেফ্রনটাই বেশি থাকে, তাই তো 85%, আর কম থাকে মেডুলারি নেফ্রন। এবার আমরা যদি নেফ্রনের পার্টস তে আসি, পার্টস থেকে আবার শুরু করছি। পার্টসে প্রথমে কি দেখেছিলাম? দুটো পার্ট, একটা গ্লোমেরুলাস আর একটা রেনাল টিউবিউলস, তাই তো? তাহলে গ্লোমেরুলাস কি কি নিয়ে গঠিত? অ্যাফারেন্ট মানে হলো গিয়ে তোমার এই গ্লোমেরুলাস এন্ড বাউমেন ক্যাপসুলস মানে ম্যালপিজিয়ান কর্পাসল, তাই তো? ম্যালপিজিয়ান কর্পাসল এন্ড রেনাল টিউবিউলস। ম্যালপিজিয়ান কর্পাসল কি কি নিয়ে গঠিত? এই যে দেখো, এই যে টাফট অফ ক্যাপিলারিজ যেটা দিয়ে ব্লাডটা ঢুকছে আবার বেরোচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? টাফট অফ ক্যাপিলারিজটাকে কি বলছি আমরা? গ্লোমেরুলাস, তাই তো? আর যেটা ছাকনির মতো ধরে আছে সেই পার্টটাকে আমরা কি বলছি? বাউমেন্স ক্যাপসুলস। তাহলে ব্লাডটা যেখান দিয়ে ঢুকছে সেইটার নাম কি? অ্যাফারেন্ট আর্টেরিওল, তাই তো? আর যেখান থেকে বেরোচ্ছে তার নাম কি? ইফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওলের ব্যাসটা অনেকটা বেশি হয় দেন ইফারেন্ট আর্টেরিওল। ফলে কি হচ্ছে? যে ভলিউম ব্লাডটা আমাদের ঢুকছে তার থেকে কম ভলিউম ব্লাডটা বেরোচ্ছে। ফলে কি ম্যাক্সিমাম ব্লাডটা সময় পাচ্ছে এখানে থাকার, আর পেঁচিয়ে আছে বলে এর প্রেসারটা অনেক বেশি। ফলে কি হচ্ছে? ফিল্ট্রেট হচ্ছে খুব ভালোভাবে, ঠিক আছে? আমাদের ব্লাড থেকে ইউরিনটা তৈরি হয়, তাই তো? তাহলে ইউরিনটা যে ফর্ম তো হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে? ব্লাড থেকে হচ্ছে। তাহলে ব্লাডের দেখো, এই ব্লাডটা কিন্তু ঢুকছে, কিন্তু এখানে ফিল্ট্রেট হয়ে যেটা আসছে সমস্ত কিছু ফিল্ট্রেট হচ্ছে শুধুমাত্র কি ছাড়া? আরবিসি ছাড়া, ঠিক আছে? তাহলে ব্লাডে, ইউরিনে যখন আমরা ব্লাড দেখতে পাবো তখন আমরা কি বুঝবো? তার মানে এটা নর্মাল কন্ডিশন নয়, আমার কিছু একটা ইনফেকশন হয়েছে। কারণ ইউরিন কিভাবে তৈরি হবে? এখান থেকে ছাঁকা হয়েই তৈরি হবে, ব্লাডটা কোনোভাবেই আসবে না। তাহলে আমার কোনো কিডনির কিছু একটা সমস্যা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে ইউরিনে যদি ব্লাড থাকে তখন আমরা কি বলবো? একটা কন্ডিশন, সেটাকে কি বলা হয়? হিমাচুরিয়া। ব্লাড ইন ইউরিন, তাকে কি বলা হয়? হিমাচুরিয়া। সেটা পরে আসছি। এখন আমি শুধু দেখাচ্ছি যে ম্যালপিজিয়ান কর্পাসলস এন্ড রেনাল টিউবিউলস নিয়ে আমার নেফ্রনটা তৈরি হয়। ম্যালপিজিয়ান কর্পাসল কি কি নিয়ে তৈরি? এক নাম্বার হলো কি? গ্লোমেরুলাস। এক নাম্বার কি? গ্লোমেরুলাস। দু নাম্বার কি? রেনাল টিউবিউলস। গ্লোমেরুলাস এন্ড বাউমেন ক্যাপসুলস। বাউমেন ক্যাপসুলস এই দুটো নিয়ে কি তৈরি হয়? ম্যালপিজিয়ান কর্পাসল। আর রেনাল টিউবিউলস। রেনাল টিউবিউলস কি কি? প্রথমে যেখান থেকে বাউমেন্স ক্যাপসুলটা শুরু হচ্ছে এটাকে আমরা কি বলছি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তাই তো? পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। নিচের পার্টটাতে আসছে কি? হেনলি লুপ বা লুপ অফ হেনলি। তারপরে আসছি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস। এটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যেখানে লুপ অফ হেনলিটা শেষ হচ্ছে। আর এই তারপরের অংশটার নাম কি? কালেক্টিং ডাক্ট, তাই তো? এই পার্টটা একদম ঠিক হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই লুপ অফ হেনলির আবার কতগুলো পার্ট আছে, কি কি? প্রথমের পার্টটাকে বলা হচ্ছে থিক অ্যাসেন্ডিং, এই যে নিচের দিকে নামছে এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি। আর এই ওপর দিকের পার্টটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির দুটো পার্ট, যেটা নিচের দিকে নামছে সেটাকে বলছি ডিসেন্ডিং পার্ট অফ লুপ অফ হেনলি, আর যেটা ওপরের দিকে উঠছে তাকে আমরা বলছি অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। ডিসেন্ডিং লুপ অফ হেনলির ফার্স্ট যে পার্টটা সেটাকে আমরা বলছি থিক ডিসেন্ডিং লুপ। থিক ডিসেন্ডিং লুপ, থিন ডিসেন্ডিং লুপ। তাহলে ডিসেন্ডিং পার্টের আবার কতগুলো ভাগ আছে? একটা থিক,
মোটা লুপোফিলি, থিন ডিসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং এরও আবার আছে কি থিক অ্যাসেন্ডিং, থিন অ্যাসেন্ডিং, থিন এটা থিন অ্যাসেন্ডিং, এই পার্টটা থিক অ্যাসেন্ডিং হলো। তাহলে লুপে রেনাল টিউবিউলস এর প্রথমে এলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, তারপরে আসছি থিক ডিসেন্ডিং হেনলি লুপ, থিন ডিসেন্ডিং হেনলি লুপ, থিন অ্যাসেন্ডিং হেনলি লুপ, থিক অ্যাসেন্ডিং হেনলি লুপ। দেন শুরু হচ্ছে কি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল ডিসিটি। ডিসিটি কার সঙ্গে যুক্ত হয়ে আছে কালেক্টিং ডাক্ট সিটি হলো। তাহলে রেনাল টিউবিউলস গুলো বুঝতে পারলে, শুধু এখানে যোগ করলাম হেনলির লুপের পার্টটা, ঠিক আছে, ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। প্রথমে আছে দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস, লুপ অফ হেনলির শুধু এর সঙ্গে পার্টটা যুক্ত করলাম, ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। এগুলোর আবার দুটো আছে, ডিসেন্ডিং এর কটা আছে 3 and 3, অ্যাসেন্ডিং এরও দুটো পার্ট 3 ঠিক। এবার যদি আমরা পিসিটি দেখি, পিসিটির কিছু কিছু পার্ট গুলো, পিসিটিটাতে কি কি আছে, মানে কি নিয়ে তৈরি হয়, যেগুলো পড়তে হবে সেটা হলো কি কিউবয়েডাল এপিথেলিয়াম নিয়ে তৈরি হয়। কিউবয়েডাল পিসিটির যে সেলগুলো আছে সেগুলো কিরকম কিউবয়েডাল সেল। এর মধ্যে যে সেলগুলো আমরা দেখতে পাবো পিসিটির ভেতরে, এটা তো টিউবিউলস, টিউবিউলস এর ভেতরে যে সেলগুলো দেখতে পাবো তার মধ্যে কি থাকে, এই সেলগুলোর নাম কি কিউবয়েডাল সেল। কিউবয়েডাল সেল, কিউবয়েডাল সেল। আর মাইক্রোভিলি, টল মাইক্রোভিলি থাকবে, ঠিক আছে। লুপ অফ হেনলি ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং যেটা বললাম একটু আগে। আর থিক ডিসেন্ডিং পার্ট যেটা প্রথমের দিকে যেটা শুরু হচ্ছে, থিক ডিসেন্ডিং পার্টটা মানে হেনলির লুপের প্রথমে যেটা শুরু হচ্ছে সেটা কি থিক ডিসেন্ডিং পার্ট, নিচের দিকে নামছে। সেই পার্টটাতে কি সেল দিয়ে তৈরি হয়, সেটাও কিউবয়েডাল সেল নিয়ে তৈরি হয়। লেস মাইটোকন্ড্রিয়া, অনেক কম মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ড লেস মাইক্রোভিলি, কম মাইক্রোভিলি থাকে, ঠিক আছে। তাহলে পিসিটি তে যে মাইক্রোভিলিটা থাকে সেটা হলো টল, অনেক লম্বা লম্বা মাইক্রোভিলি থাকে, কারণ ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশনটা হয় কোথায় পিসিটি তে, ঠিক আছে। তাই পিসিটি তে মাইক্রোভিলিটা অনেক বেশি টল হয়, ঠিক আছে, আর কিউবয়েডাল এপিথেলিয়াম নিয়ে তৈরি হয়। আর লুপোফিলির যে লেস মাইটোকন্ড্রিয়া, লেস মাইক্রোভিলি, কারণ লুপোফিলিতে অত বেশি রিঅ্যাবজর্পশন হয় না, মিনিমাম রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে। আচ্ছা, থিন অ্যাসেন্ডিং পার্ট যেটা, সেটাও থিনি স্ক্যাটার্ড মাইক্রোভিলি আর ফিউ মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছি থিক অ্যাসেন্ডিং পার্ট, মানে যে পার্টটা ওই উপরের দিকে উঠছে। মানে লুপোফিলিটা যদি আমরা দেখি, এটা যদি গ্লোমেরুলাস হয়, নিচের দিকে নামলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই পার্টটা যদি হয় থিক ডিসেন্ডিং পার্ট, থিন ডিসেন্ডিং পার্ট, থিন অ্যাসেন্ডিং পার্ট, থিক অ্যাসেন্ডিং পার্ট, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো থিক অ্যাসেন্ডিং পার্টে কি থাকবে, কিউবয়েডাল সেলস থাকবে, আর শর্ট মাইক্রোভিলি থাকবে, আর কম মাইটোকন্ড্রিয়া থাকবে, ঠিক আছে। আর ডিসিটির ক্ষেত্রেও কিউবয়েডাল সেল নিয়ে তৈরি হয়, আর ডিসিটি এন্ড সিটির ক্ষেত্রে কিউবয়েডাল এন্ড কলামনার সেল নিয়ে তৈরি হয়।
তাহলে মেইনলি আমরা দেখছি ম্যাক্সিমাম পিসিটি থেকে কিউবয়েডাল সেল নিয়ে তৈরি হচ্ছে। পিসিটির মাইটোকন্ড্রিয়াটা ফিউ মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, হেন্ডিল লুপের ক্ষেত্রেও ফিউ মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে বেশি মাইক্রোভিলি কোথায় আছে? পিসিটি তে। মনে থাকবে তো পিসিটি, কারণ ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশনটা হয় কোথায়? পিসিটি তে, ঠিক আছে? আর ওই ভিলি গুলো রিঅ্যাবজর্পশনে হেল্প করে। হচ্ছে? আচ্ছা, এবার আসছে আমরা জেজি অ্যাপারেটাস। জেজি অ্যাপারেটাসটা কি? জেজি অ্যাপারেটাসটা হলো যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের সঙ্গে, এটা যদি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস হয়, এটা কি? গ্লোমেরুলাস, তাই তো? এর সঙ্গে ডিসিটি, এটা যদি ডিসিটি হয়, ডিসিটি, এই সেলগুলোর নাম কি? একটা স্পেশাল কানেকটিভ টিস্যু তৈরি করে। এই যে গ্লোমেরুলাসটা তৈরি হলো না, এর সঙ্গে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসটা ঘুরে গিয়ে একটা স্পেশাল সেলের জাংশন তৈরি করে, ঠিক আছে? যেটাকে কি বলা হচ্ছে? জেজি অ্যাপারেটাস। এর মধ্যে কতগুলো সেল থাকে? একটা হলো কি ম্যাকুলা সেল, আরেকটা কি সেল থাকে? জেজি সেল, তাই তো? জেজি সেল আর ল্যাসিস সেল, এই তিনটে সেল থাকে। এই জেজি সেলের কাজ কি? দুটো হরমোন সিক্রেট করে, দুটো হরমোন, দুটো, একটার নাম হলো কি সিক্রেট রেনিন অ্যান্ড এরিথ্রোপয়েটিন। রেনিন অ্যান্ড এরিথ্রোপয়েটিন বলে দুটো হরমোন সিক্রেট করে। এই রেনিন হরমোনটা কি করে? আমাদের জিএফআরটাকে রেগুলেট করতে হেল্প করে। কি করে? রেগুলেট জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। জিএফআরটাকে রেগুলেট করতে হেল্প করে রেনিন। আর এরিথ্রোপয়েটিনটা কি করে? হেল্প ইন আরবিসি ফরমেশন, আরবিসি প্রোডাকশন। তাহলে আমরা কি বলছি? গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস বাউমেন ক্যাপসুলস এর সঙ্গে যখন ডিসিটির সঙ্গে একটা স্পেশাল কানেকটিভ টিস্যু দ্বারা সংযোগ তৈরি হবে, সেটাকে আমরা কি বলছি? জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জেজি অ্যাপারেটাস, ঠিক আছে? এই জেজি সেলের মধ্যে কি কি সেল থাকে? ম্যাকুলার সেলস, জেজি সেলস। জেজি সেলের কাজ কি? রেনিন অ্যান্ড এরিথ্রোপয়েটিন দুটো হরমোন ক্ষরণ করা। রেনিনের কাজ কি? রেগুলেট জিএফআর, জিএফআরটাকে রেগুলেট করে। আর এরিথ্রোপয়েটিনের কাজ কি? আরবিসি প্রোডাকশনটা থেকে হেল্প করা। আরবিসি প্রোডাকশন, ধরো কোনো একটা হাই অল্টিটিউডে গেছো, সেখানে তোমার প্রচুর পরিমাণে কি বলবো শ্বাসকষ্ট হচ্ছে। হাই অল্টিটিউডে কি হয়? অক্সিজেনের এটা কম থাকে, তো ঘনত্ব কম থাকে, তো সেখানে তোমার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। তখন সেই মুহূর্তে তোমার আরবিসি প্রোডাকশনটাকে বাড়াতে হবে, কারণ আরবিসির কাজ কি? আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন ক্যারি করে, অক্সিজেনটাকে পরিবহন করে, আমাদের প্রতিটা সেলে সেলে অক্সিজেনটাকে নিয়ে যায়, তাই তো? তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, এবং সেলে সেলে অক্সিজেনটাকে দেয়, আর সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে এসে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা সেটা বের করি। তো সেই সময় যে আরবিসি প্রোডাকশন যে বাড়াতে হবে, যে যে টাইমে আমাদের লাগবে, তো তখন কি হয়? এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন লাগে। তো এই হরমোনটা কি করে? আরবিসি প্রোডাকশনটাকে বাড়াতে সাহায্য করে, ঠিক আছে?
এই দেখো এইটা হলো কি ওই জেজি সেলের একটা স্ট্রাকচার যেটা আমি আঁকলাম, এই যে দেখতে পাচ্ছ juxtaglomerular cells, macula densa, এটা কি distal convoluted tubules, এই যে ডিস্টাল দেখতে পাচ্ছ এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসটা, এই যে এই অংশটাকে আমরা কি বলছি গ্লোমেরুলাস আর বাউমেন ক্যাপসুলস, দেখতে পাচ্ছ তো এটা কি এই ভায়োলেট কালারটা বাউমেন ক্যাপসুলস তো যেটা ধরে আছে, আর এই রেড কালারেরটা কি যে অ্যাফারেন্ট দিয়ে ঢুকছে ইফারেন্ট দিয়ে বের হচ্ছে গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাস আর বাউমেন ক্যাপসুলস এর সঙ্গে যখন ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এলো, এই তো এটা যেখান থেকে বের হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এলো, হেনলি লুপ হলো, ডিস্টাল কনভলিউটেড টিউবুলসটা এরকম বেঁকে গেছে, গিয়ে এই জায়গাটাতে এই কানেকশনটা তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে জেজি অ্যাপারেটাস। বুঝতে পেরেছো? ডিসিটিটা এরকম ভাবে বেঁকে গেছে, ফলে এই অংশটার সঙ্গে একটা জাংশন তৈরি করেছে, যেটাকে আমরা কি বলছি juxtaglomerular apparatus। ওখানে তিনটে সেল থাকে, কি কি সেল থাকে ম্যাকুলার সেলস, জেজি সেল আর ল্যাসিস সেল। হ্যাঁ যেটা বলা, হ্যাঁ ওই জেজি সেল থেকে কি কি সিক্রেট হচ্ছে তাহলে রেনিন এন্ড এরিথ্রোপয়েটিন। আচ্ছা আরেকটা যেটা আমাদের পড়তে হবে যে ভিসেরাল লেয়ার এই যে গ্লোমেরুলার সেলের মধ্যে একটা পোডোসাইট বলে একটা সেল তৈরি হয়, যেটা কোথায় হয় প্রথমে আমরা কি দেখলাম এটা বাউমেন্স ক্যাপসুলস, তাই তো এখানে অ্যাফারেন্ট দিয়ে ঢুকলো, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বেরোলো, এখানে তিনটে সেল থাকে, একটা হলো গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল, এটা তো গ্লোমেরুলাস তাই তো, আর নিচের এটা আঁকছি আমি বাউমেন ক্যাপসুলস, হলো এটা গ্লোমেরুলাসের ভেতরে এই সেলটাকে বলা হয় গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল। ভেতরে আছে সেলটা, গ্লোমেরুলাসের ভেতরে আছে এই সেলটা, তাই এই সেলটাকে আমি কি বলছি গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল। মাঝে এই জায়গাটাতে যে সেলটা থাকে সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে। আর এটা বাউমেন্স ক্যাপসুলস, তাই তো বাউমেন্স ক্যাপসুলের এই সেলটা হলো বাউমেন্স ক্যাপসুলের এই সেলটার নাম কি এপিথেলিয়াল সেল, বাউমেন্স ক্যাপসুলস এপিথেলিয়াল সেল। তাহলে এই তিনটে সেল আছে, আর এই তিনটে সেলই আমাদের কি করতে সাহায্য করে ফিল্ট্রেশন হতে সাহায্য করে। প্রথমে একটা কি দেখলাম যেটা গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল, যেটা গ্লোমেরুলাসের ভেতরে আছে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল, দুটোর মাঝে আছে বেসমেন্ট মেমব্রেন, এটা 1 নাম্বার গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল, 2 নাম্বার আসছে বেসমেন্ট মেমব্রেন, 3 নাম্বার আসছে কি এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেলটা কোথায় আছে বাউমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এই এপিথেলিয়াল সেলগুলোর মাঝে মাঝে এগুলোকে কি বলা হয় মাঝে মাঝে একটা পোর থাকে, খুবই ছোট ছোট, মানে যেটা যার মধ্য দিয়ে কি হবে আরবিসিটা আসতে পারবে না, বুঝতে পেরেছো, এটাকে কি বলা হয় স্লিট পোর। কি বলা হয় স্লিট পোর, স্লিট পোর মনে থাকবে স্লিট পোর। আর এই সেলগুলোকে আরেকটাও নাম আছে যেটা হলো কি পোডোসাইট সেল। পোডোসাইট সেল পেডিসেল তৈরি করে, আর দুটোর মাঝে মাঝে যে পোর থাকে
সেটাকে আমরা কি বলছি, স্লিট পোর। ওই স্লিট পোরের মধ্য দিয়ে ফিল্ট্রেশন হয়ে বেরিয়ে আসতে পারবে জিনিসপত্র, কিন্তু কে আসতে পারবে না, আরবিসি বা প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিন ছাড়া আর সমস্ত কিছুই ফিল্ট্রেট হয়ে চলে আসতে পারবে বাউম্যানস ক্যাপসুলস দিয়ে। আর প্রথমে এখান থেকে কি শুরু হচ্ছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস পিসিটি তে আসবে। ঠিক আছে, তিনটে লেয়ার যেন নাম মনে থাকেন, তিনটে লেয়ারের নাম লিখে নাও, গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল সেল, বেসমেন্ট মেমব্রেন এন্ড এপিথেলিয়াল সেল। চলো লেখা হয়ে যাচ্ছে কেন, কি হয়ে গেছে, ও হ্যাঁ, না এদিকেও তো হচ্ছে না, কিছু একটা হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে না। কি হয়ে গেল, স্যারকে ডেকে আনো তো একটু। তোমার কি হয়েছে, না কি একটা হয়ে গেল, এটা চেঞ্জ হচ্ছে না নেক্সটটা। হ্যাঁ না, ব্ল্যাঙ্ক চলে আসছে, ও ব্ল্যাঙ্কটা মনে আছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়েছে। ঠিক আছে, দেখো তিনটে লেয়ার আছে গ্লোমেরুলাসের, যেটা লিখলাম, দ্য এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার মেমব্রেন, এন্ডোথেলিয়াম বা গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম মেমব্রেন, আরেকটা কি 2 নাম্বার বেসমেন্ট মেমব্রেন, 3 নাম্বার দ্য এপিথেলিয়াম। হ্যাঁ, যেটা ভিসেরাল লেয়ার, যেখানে কি আছে, পোডোসাইট সেল আছে, যেটা ফুড লাইক প্রসেস থাকে, যেটাকে কি বলা হয়, পেডিসেল। পেডিসেল আর দুটো পেডিসেলের মাঝে অংশটাকে কি বলা হয়, স্লিট পোর। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল মেমব্রেন, একদম মাঝে বেসমেন্ট মেমব্রেন, 3 নম্বরটা কি, এপিথেলিয়াম মেমব্রেন, কিসের ওটা, বাউম্যানস ক্যাপসুলসের। আর ওখানেই কি আছে, ফুট লাইক প্রজেকশন দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় পেডিসেল, পোডোসাইট সেল থাকে, পোডোসাইল সেল আর ফুট লাইক প্রজেকশন থাকে, আর ওর দুটোর মাঝে মাঝে যে পোর থাকে সেটাকে আমরা কি বলছি, স্লিট পোর। স্লিট পোর, এখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু, যে পোডোসাইট সেলস কোথায় দেখতে পাওয়া যায়, পোডোসাইট সেল কোথায় পাওয়া যায়, ওটাও কি হবে, বাউম্যানস ক্যাপসুলস এর এপিথেলিয়াল লেয়ারে। ঠিক আছে, ভিসেরাল লেয়ার। হ্যাঁ, এরপরে আমরা আসছি ইউরিন ফর্মেশন। ইউরিন ফর্মেশন আগেই বললাম যে আমাদের ব্লাড থেকে, টোটাল ব্লাড থেকে ইউরিনটা তৈরি হয়, টোটাল ইউরিন কত তৈরি হয় পার ডে, 1 to 1.5 লিটার পার ডে। ঠিক আছে, ইউরিনটা স্লাইটলি ইয়েলোইশ কালারের হয়, পিএইচটা স্লাইটলি অ্যাসিডিক 6। ঠিক আছে, 6 বলতে গেলে পিএইচ 6। তো ইউরিন ফর্মেশনের আমাদের মেইন, এখান থেকে মেইন পার্ট শুরু হচ্ছে। ইউরিন ফর্মেশনের প্রথমে 3টে পার্ট, একটা কি
ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, 2 নাম্বার রিঅ্যাবজর্পশনস, 3 নাম্বার কি সিক্রেশনস। গ্লোমেরুলার ফিল্ট্রেশন তিনটে মেকানিজম মানে তিনটে পার্টে আমাদের ইউরিন ফর্মেশনটা হয়। প্রথমে আমরা আসছি কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন, ঠিক আছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন বলতে গেলে আমাকে বলতে হবে যে আবার সেই গ্লোমেরুলাস বাউমেন্স ক্যাপসুলস আঁকতে হবে। এটা কি এঁকেছি? বাউমেন্স ক্যাপসুলস। অ্যাফারেন্ট আর্টেরিয়াল এর ব্যাসটা অনেক বেশি হবে দেন ইফারেন্ট আর্টেরিয়লস। হাইলি কয়েলড, তাই তো? এটা অ্যাফারেন্ট arterioles, efferent arterioles। তাহলে এখান দিয়ে ব্লাডটা ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে গ্লোমেরুলাসের মধ্যে পার মিনিটে কত ব্লাড যায়? 1100 থেকে 1200 ml ব্লাড পার মিনিট এইখান থেকে যাচ্ছে, ঠিক আছে, অ্যাফারেন্ট দিয়ে ঢুকছে, ঠিক আছে। তো এই ব্লাডটা এসে তাহলে এখানে আমি বললাম তিনটে মেমব্রেন আছে। কি কি মেমব্রেন? এপিথেলিয়াল মেমব্রেন, এন্ডোথেলিয়াল মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, আর একটা কি? তিনটে মেমব্রেনের নাম কি? বেসমেন্ট মেমব্রেন, আর একটা কি যেটা বাউমেন্স ক্যাপসুলস এখানে যেটা থাকে স্লিট পোর পোডোসাইট থাকে, এপিথেলিয়াল মেমব্রেন। এই তিনটে মেমব্রেন দিয়ে গ্লোমেরুলাসে তাহলে এখানে শুধুমাত্র কি ছাড়া, ব্লাড ছাড়া সমস্ত কিছু পাস হচ্ছে, তাই তো? পাস হচ্ছে কত কত তৈরি হচ্ছে? 125 ml পার মিনিট এই ফিল্ট্রেটটা তৈরি হচ্ছে পার মিনিটে 125 ml পার মিনিট। এটাকে যদি লিটারে করি কত হবে? 180 লিটার পার ডে। এটাকেই আমরা কি বলছি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে প্রতি মিনিটে গ্লোমেরুলাস থেকে যে পরিমাণ ফিল্ট্রেশনটা বেরিয়ে আসছে তাকে আমরা কি বলছি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা কিভাবে হচ্ছে? প্রথমে হচ্ছে গ্লোমেরুলাসে এখানে একটা চাপ সৃষ্টি হচ্ছে, তাহলে জি গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার, তাই তো? এর মান কত? 55 mm of Hg। এটা পজিটিভ। জিএফপি ফুল ফর্মটা লিখছি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার। তাহলে এই যে ব্লাডটা গ্লোমেরুলাসে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ঢুকলো, সেটা গ্লোমেরুলাসের ওপরে যে চাপ সৃষ্টি করছে সেই চাপটাকে আমরা কি বলছি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসারটা একটা পজিটিভ প্রেসার, যেটা মান কত? 55 mm of Hg, ঠিক আছে। এরপরে এর মধ্যে তাহলে কি আছে? ব্লাড আছে, তাই তো? এখান থেকে তো ব্লাডটাই ঢুকছে। তো এর মধ্যে যে ব্লাড আছে ওই ব্লাডটা কি করবে? একটা নেগেটিভ প্রেসার দেবে, গ্লোমেরুলাসের উপরে একটা নেগেটিভ প্রেসার দেবে। হ্যাঁ, তো ওটাকে কি বলা হয়? বিসিওপি। বিসিওপি এর মান কত? 30 mm of Hg। বিসিওপি এর ফুল ফর্মটা লেখো, ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেসার। ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেসার, যেটা একটা কি নেগেটিভ প্রেসার, নেগেটিভ প্রেসার।
গ্লোমেরুলাসের ভেতরে অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে তাহলে যে ব্লাড গুলো আছে সেটা গ্লোমেরুলাসের উপরে একটা নেগেটিভ প্রেসার দিচ্ছে, তাকে আমরা কি বলছি, ব্লাড কোলোয়েডাল অসমোটিক প্রেসার। ঠিক আছে, যার মানটা কি +30। আরেকটা যেটা এই বাউম্যানস ক্যাপসুলের ভেতরে এখান থেকে একটা প্রেসার দিচ্ছে, এর মধ্যে কি আছে, তাহলে লিকুইড হয়ে চলে আসছে, তো এখানে যে ফিল্টারটা এখানে আসছে তাহলে এখানের মধ্যে কি অনেক জল আছে, হ্যাঁ, তো ও কি করছে আবার উল্টো দিকে একটা প্রেসার দিচ্ছে, সেটার নাম কি, হ্যাঁ, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। CHP ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এর মান কত 15, এটাও কিন্তু নেগেটিভ প্রেসার, 15 mm of Hg। হলো, এবার আমরা যদি এখান থেকে আমরা কি বের করব, নেট ফিল্ট্রেশন প্রেসার আমাদের বের করতে হবে। তাহলে নেট কতটা প্রেসার আমার লাগছে, নেট ফিল্ট্রেশন প্রেসার ইকুয়াল টু কি হবে, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার মাইনাস DCOP প্লাস CHP। GFP কত ছিল 55 মাইনাস 30 প্লাস 15 কত হচ্ছে 10 mm of Hg। 10 mm of Hg টা তাহলে কি হলো, নেট ফিল্ট্রেশন প্রেসার। ঠিক আছে, তুমি লিখছো না কেন কিছু, লিখছো পরে লিখবে। আচ্ছা, নেট ফিল্ট্রেশন প্রেসারটা কি কত তাহলে বললাম 10 mm of Hg, বুঝতে পেরেছো। GFP কত ছিল 55 mm of Hg ছিল, BCOP ছিল 30 mm of Hg, আর এটা কত হলো ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, CHP কত হলো 15, তাহলে GFP 55 আর দুটো যোগ করে দিয়ে কত হলো 10 mm of Hg, সেটা হলো নেট ফিল্ট্রেশন প্রেসার। হলো, এখান থেকে মনে থাকবে। তারপরে আচ্ছা, এটাই লেখা আছে, ফার্স্ট স্টেপ অফ ইউরিন ফর্মেশন ইজ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন। 1100 থেকে 1200 ml অফ ব্লাড, যেটা হলো গিয়ে তোমাদের ফিল্ট্রেট হয়, আর তিনটে মেমব্রেন এখানে সাহায্য করে, কি এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেলস, এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেলস, বেসমেন্ট মেমব্রেন এন্ড এপিথেলিয়াম অফ বাউমেন ক্যাপসুলস, যার মধ্যে কি আছে পোডোসাইট এন্ড স্লিট পোর। মনে থাকবে এই পোডোসাইট আর স্লিট পোর, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রচুর কোয়েশ্চেন আছে, এপিথেলিয়াম অফ বাউমেন ক্যাপসুলস, এইটা যেন মনে থাকে। কোথায় দেখতে পাওয়া যায়, এপিথেলিয়াম অফ বাউমেন্স ক্যাপসুলস। ঠিক আছে, এই পোডোসাইট এন্ড স্লিট পোর। GFR টা এখানে লেখা আছে, GFR টা কি বলছি তাহলে, দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, the amount of filtrate form or by kidney per unit time, মানে একটা পার ইউনিট টাইমে যে পরিমাণ ফিল্ট্রেটটা গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেট হচ্ছে তার রেটটাকে আমরা কি বলছি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যার মান কত 125 ml per minute or 180 liter per day। এই মানটা ইম্পর্টেন্ট। লিখছো ওটা, লিখে নাও। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড যে পোরশনটা আসছি, তাহলে সেকেন্ড ইউরিন ফর্মেশনের সেকেন্ড স্টেপ কি ছিল, রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন মানে ম্যাক্সিমাম যেটা আমার ব্লাডটা ফিল্ট্রেট হয়ে এলো, কোথায় এলো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে এলো, তার 99% রিঅ্যাবজর্পশন হয়, 99%। মনে থাকবে
1% ইউরিন তৈরি হয়। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে পরিমাণ আমার ফিল্ট্রেটটা এলো তার 99% রিঅ্যাবজর্পশন হয়ে আবার আমাদের বডিতে ফিরে চলে আসবে, শুধুমাত্র 1% কি হবে, ইউরিন তৈরি হবে। তাহলে রিঅ্যাবজর্পশনটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেজ। রিঅ্যাবজর্পশন একদম প্রথমে কি কি হচ্ছে, রিঅ্যাবজর্পশন দুটো পার্টে হতে পারে, একটা কি অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভ প্রসেসে কি হবে, অ্যাক্টিভ মানে এখানে উইথ দ্য হেল্প অফ কিসের হেল্প লাগবে, ATP, with the help of ATP or energy. অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি লাগে, এনার্জি লাগে তো, আর প্যাসিভ ট্রান্সপোর্টে এরকম কিছু লাগে না। আমরা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কারা করে, ম্যাক্সিমাম ক্যাটায়ন গুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, যত ক্যাটায়ন আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তারাই বেশি করে, আর অ্যানায়নরা প্যাসিভ ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। তাহলে কি কি হচ্ছে, আমরা দুটো মেকানিজম, অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ উইথ দ্য হেল্প অফ এনার্জি অর ATP এন্ড প্যাসিভ উইথাউট হেল্প অফ এনার্জি, যেটা কোনো রকম কোনো এনার্জি লাগে না। আর ম্যাক্সিমাম যারা করে সেটা কি তোমার ক্যাটায়ন গুলো ম্যাক্সিমাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, আর অ্যানায়ন গুলো, ক্যাটায়ন মানে কি Na+, K+, Ca2+, এগুলো ক্যাটায়ন, এগুলো কি করে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেই রিঅ্যাবজর্পশন করে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে পিসিটি তে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয়, পিসিটি তে যেটা 65% এর মতো রিঅ্যাবজর্পশন হয়। কি কি রিঅ্যাবজর্পশন হয় মনে রাখতে হবে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, ওয়াটার, ঠিক আছে, সমস্ত কিছু। শুধুমাত্র কি কি হয় না, সালফেট আর ক্রিয়েটিনিন রিঅ্যাবজর্পশন হয় না। ম্যাক্সিমাম কি কি হয়, গ্লুকোজ 100%ই বলতে পারো, 100% গ্লুকোজ অ্যাবজর্পশন পিসিটি তেই হয়। এছাড়াও হয় অ্যাসকর্বিক অ্যাসিড, যেমন ভিটামিন সি, ভিটামিন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সমস্ত কিছু তোমার হয় পিসিটি তে। এই ডায়াগ্রামটাতে দেখতে বুঝতে পারছো যে পিসিটি তে কি কি গুলো রিঅ্যাবজর্পশন হচ্ছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, Na+, K+, Ca2+, Mg2+, Cl-, HCO3- and water, ঠিক আছে। আর হেনলির লুপে কি কি হচ্ছে দেখো, হেনলির লুপে এই যে ডিসেন্ডিং হেনলির লুপ ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করে, কিন্তু অ্যাসেন্ডিং হেনলির লুপ ওয়াটার ইম্পারমেবল করে না, ঠিক আছে, ওয়াটারটাকে পারমেবল করতে পারে না, শুধুমাত্র ক্যাটায়নটাকে করে, Na+, K+, এটা যেন মনে থাকে, এটা কোয়েশ্চেন আছে যে নেফ্রনের কোন পার্টটা ওয়াটার ইম্পারমেবল, ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করতে পারে না, ওটা কি বলতে হবে, অ্যাসেন্ডিং হেনলি লুপ, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কি কি গুলো হচ্ছে, Na+, Cl- আয়ন গুলো হচ্ছে, এন্ড কালেক্টিং ডাক্টে ওয়াটার এন্ড ইউরিয়া। দেখো এটা একটু ভালো করে, হ্যাঁ এবার দেখো লুপ অফ হেনলি, ওয়াটার রিঅ্যাবজর্ব করে ডিসেন্ডিং, কিন্তু সোডিয়াম করতে পারে না। ডিসেন্ডিং যেটা লুপ অফ হেনলি সেটা কি ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারে, কিন্তু সোডিয়ামটাকে রিঅ্যাবজর্পশন করতে পারে না। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি ইম্পারমেবল টু ওয়াটার, যেটা বললাম ওয়াটার ইম্পারমেবল করতে পারে না, কিন্তু সোডিয়াম, Cl- and K+ পারমেবল করতে পারে। এটাই সেম ছবি দেওয়া আছে, যেটা তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি কি গুলো পাচ্ছে, ওটা ছকেও দিয়েছি আর বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, ডিসিটির ক্ষেত্রে কি কি গুলো করে, ডিসিটি কি করে, মেইনলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে ডিসিটি তে। আর মনে রাখতে হবে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন যেখানেই হবে
সেটা কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। কখনোই সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা প্যাসিভ ট্রান্সপোর্ট হবে না, সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। আর ক্লোরাইডটা কিন্তু তোমার প্যাসিভ। ওয়াটার আর রিঅ্যাবজর্ব ইন দ্য ADH হরমোন। তাহলে ডিসিটি তে মেইনলি মনে রাখতে হবে ডিসিটি কার ইনফ্লুয়েন্সে কাজ করে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে একটা হরমোন আছে যেটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। হাইপোথ্যালামাস থেকে অ্যান্টি ডাইউরেটিক বলে একটা হরমোন খরিত হয়। এই হরমোনটার কি কাজ? এই হরমোনটা যখন আমাদের প্রচন্ড জল তেষ্টা পায় বা কোনো খুব ওয়ার্কআউট করেছি, ছুটেছি, দৌড়েছি, তখন আমাদের বডি থেকে অনেক ওয়াটার লস হয়ে গেছে, সেই অবস্থায় আমাদের বডির হাইপোথ্যালামাসে এক্সাইটেড করে। হ্যাঁ, এক্সাইটেড করলে তখন কি হয়? হাইপোথ্যালামাস থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে একটা হরমোন আছে, ওটা পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। হাইপোথ্যালামাস থেকে ফার্স্ট এলো, দিয়ে তারপর পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। সেই ওই হরমোনটার কাজ কি? ডিসিটি আর সিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস আর কালেক্টিং ডাক্টে ওই হরমোনটার জন্য রিসেপ্টর আছে। ওই হরমোনে একটা হরমোন তো এমনি এমনি বাইন্ড করতে পারে না, যেটা যদি ডিস্টাল কনভলিউটেড টিউবুলস হয় এর বাইরে একটা রিসেপ্টর থাকবে, এই রিসেপ্টরে এসে এডিএইচ বাইন্ড করবে। এটা কোথায়? ডিসিটি বাইন্ড করলে কি হবে? ডিসিটি আর সিটিতে ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে বাড়াবে, ওয়াটার এন্ড Na+ রিঅ্যাবজর্পশনটাকে বাড়াবে। ফলে কি হবে? আমাদের বডির যে ওয়াটার ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সিটির ক্ষেত্রে হলো গিয়ে তোমার রিঅ্যাবজর্পশন করে বাই ইনফ্লুয়েন্স অফ ADH, আর সোডিয়াম ইজ রিঅ্যাবজর্বড বাই দ্য অ্যালডোস্টেরন এন্ড ইউরিন বিকাম মোর কনসেন্ট্রেটেড। ইউরিনটা 4 টাইমস অর 5 টাইমস মোর কনসেন্ট্রেটেড হয় কোথায়? ডিসিটি এন্ড সিটিতে এসে। আচ্ছা, সেকেন্ড মানে থার্ড পার্টে আমরা চলে যাচ্ছি, যেখানে কি সিক্রেশন, তাই তো? তাহলে ফার্স্টে আমরা পড়লাম গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সেকেন্ড পড়লাম রিঅ্যাবজর্পশন। কোথায় কি রিঅ্যাবজর্পশনটা হলো? রিঅ্যাবজর্পশনটা দুটো পার্টে হলো, অ্যাক্টিভ আর প্যাসিভ, ওটা হলো। থার্ড আসছি আমরা সিক্রেশন। সিক্রেশন মানে আমাদের ব্লাডে কিছু কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো আমাদের দরকার লাগে না, তো সেগুলো সিক্রেট হয়ে আবার রেনাল টিউবিউলস এর মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? সেগুলোকে বলা হচ্ছে সিক্রেশন। এটা কোথায় কি হচ্ছে? সিক্রেশন কিন্তু টোটালটাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মনে থাকবে? সিক্রেশন টোটালটাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। কি কি সিক্রেশন হয়? ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, পিগমেন্টস, হাইড্রোজেন আয়নস, অ্যামোনিয়া। আচ্ছা, ইউরিয়া enter to filtrate by diffusion in the thin segment of ascending loop of Henle. অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কিছু কিছু ইউরিয়া এসে সিক্রেট হয়ে ঢুকে যায়। আর ডিসিটি তে কি কি হয়? পটাশিয়াম, H+, অ্যামোনিয়া, বাইকার্বনেট আয়ন, যেটা ডিসিটি তে গিয়ে সিক্রেশন হয়। আর অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কি হলো? ইউরিয়া, তাই তো? আর তোমার পিসিটি তে তার আগে কি কি হয়েছে? ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, পিগমেন্টস, এগুলো সিক্রেটেড হয়ে আবার কি পুনরায় আবার যাতে বেরিয়ে যায় আমাদের বডি থেকে, জন্য ব্লাড থেকে সিক্রেটেড হয়ে ওটা তোমার হেনরির লুপে চলে এলো ইউরিয়া। আর পটাশিয়াম, অ্যামোনিয়া, এগুলো কোথায় চলে এলো? ডিসিটি তে। আর ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, বিভিন্ন পিগমেন্ট গুলো কোথায় চলে এলো? পিসিটি তে, সিক্রেটেড হয়ে বেরিয়ে যাবে। দেন আসছি তোমার আচ্ছা রেগুলেশন। রেগুলেশনে প্রথমে যেটা বললাম, যদি আমাদের ব্লাড ভলিউম কমে যায়, ঠিক আছে, যদি আমাদের ব্লাড ভলিউম কমে যায় বা প্রেসার কমে যায়, ব্লাড প্রেসারের নরমাল কত? 120/80 mm/Hg, তাই তো? এই ব্লাড প্রেসারটা যদি আমাদের কমে যায়, তখন আমাদের বডি কিভাবে সেটাকে মেনটেন করে, কিভাবে আমাদের ব্লাড প্রেসারটাকে বাড়ায়? কি করে? লিভার থেকে একটা এনজাইম সিক্রেট হয়, তার নাম অ্যানজিওটেনসিনোজেন। আর কিডনি থেকে কি সিক্রেট হয় বললাম? রেনিন। রেনিন অ্যানজিওটেনসিনোজেন কে কি করে? অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে, যেটা লাংস থেকে খরিত হয় আবার একটা এনজাইম যেটার নাম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ACE।
এই এসি এনজাইমটা অ্যানজিওটেনসিন 1 কে কি করে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করে দেয়। এই অ্যানজিওটেনসিন 2 টা কোথায় গিয়ে কাজ করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর কাজ করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা আমাদের বৃক্কের উপরেই আছে, একটা সুপ্রারেনাল গ্ল্যান্ড। বৃক্কের উপরে একটা ত্রিভুজাকৃতি একটা গ্ল্যান্ড থাকে, যেটার নাম কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যার দুটো পার্ট কর্টেক্স আর মেডালা। ওই কর্টেক্স পার্টটাকে গিয়ে কি করে? অ্যাক্টিভেট করে। করলে সেই কর্টেক্স পার্ট থেকে কি খরিত হয়? অ্যালডোস্টেরন বলে একটা হরমোন। ওই অ্যালডোস্টেরন হরমোনটা কি করে? আর্টারিকে কনস্ট্রিকশন করে দেয়, আর্টারিগুলোকে কনস্ট্রিক্ট করে, ফলে আমাদের ব্লাড প্রেসারটা বেড়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আরেকটা আছে এডিএইচ হরমোন। এডিএইচ হরমোনের আরেকটা নাম কি? ভেসোপ্রেসিন। এডিএইচ হরমোনটা কোথা থেকে খরিত হয়? হাইপোথ্যালামাস থেকে খরিত হয় বললাম, আর পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকেও খরিত হয় এডিএইচ হরমোন। এই এডিএইচ হরমোনের আরেকটা নাম ভেসোপ্রেসিন। এর কাজ কি? মেইন কাজ হলো যখন আমাদের ব্লাডের অসমোটিক প্রেসারটা কমে যায়, তখন কি করে? ওই হাইপোথ্যালামাস থেকে এডিএইচ হরমোনটা খরিত হয়, যেটা কিডনি রিটেন মোর ওয়াটার হুইচ ডিক্রিজ দ্য ইউরিন আউটপুট। ইউরিনটাকে কি করে? যাতে ইউরিনটাকে আরো কনসেন্ট্রেটেড করে দেয়। ঠিক আছে, অনেক কনসেন্ট্রেটেড ইউরিন করে দেয়। কনসেন্ট্রেটেড কখন হবে? যখন ম্যাক্সিমাম ওয়াটারটা আবার আমাদের বডিতে ফিরে যাবে, তাই তো? ওয়াটার তখন আমাদের বডিতে ফিরে চলে গেলে কি হবে? আগের মতো আর ওয়াটার যে কি বলবো তৃষ্ণাটা তৈরি হয়েছিল, মানে ওয়াটার লাগবে, সেই এটাকে খামতিটাকে পূরণ করে এডিএইচ। ঠিক আছে, যেমন এডিএইচ এর এই যে ওয়াটার রিটেনশন, হ্যাঁ, যদি এডিএইচ এর কম ক্ষরণ হয়, এডিএইচ যদি কম ক্ষরিত হয়, তাহলে আমাদের একটা রোগ হয়, তার নাম কি? ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসিপিডাস এটা হলে কি হয়? পলিইউরিয়া, বারবার মূত্রত্যাগ, বারবার বাথরুমে যাবে আর বারবার জল খাবে। এন্ড থ্রাস্ট, পলিফেজিয়া। ঠিক আছে, পলিইউরিয়া এন্ড পলিফেজিয়া, ডায়াবেটিস ইনসিপিডাস, এটা যেন মনে থাকে। আরেকটা আছে ডায়াবেটিস মেলিটাস, সেটা কেন হয়? ইনসুলিনের কম ক্ষরণে। ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের কম ক্ষরণে, এটা প্রচন্ড গুলিয়ে যায়। ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ এর কম ক্ষরণে। ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু কোয়েশ্চেন আছে। এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়, যেটা হলো গিয়ে 2P, যেটাকে বলা হয় 2P। একটা কি? পলিফেজিয়া, পলিইউরিয়া, পলিইউরিয়া, পলিইউরিয়া এন্ড পলিফেজিয়া। এই যে যখন আমাদের সোয়েটিং হচ্ছে, ব্লাড প্লাজমাটা কমে যাচ্ছে, ওয়ার্কআউট করেছো, তখন কি হলো? আমাদের ব্লাড থেকে অনেক, বডি থেকে কি হলো? অনেক ওয়াটার লস হয়ে গেছে। তখন হাইপোথ্যালামাসকে কি করলো? স্টিমুলেশন দিল। হাইপোথ্যালামাস থেকে পস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ সিক্রেট হলো। এডিএইচটা কোথায় গেল? কিডনির ওপরে গেল। কিডনির ওপরে গিয়ে কি কাজ করলো? ওয়াটারটাকে বেশি করে করে রিঅ্যাবজর্পশন করে দিল, আবার আমাদের ব্লাডে ফিরিয়ে আনার চেষ্টা করলো। ব্লাডে যখন ফিরিয়ে আনলো, তখন কি হলো? আবার প্লাজমা ভলিউমটা বেড়ে গেল। ঠিক আছে, 2 নম্বর রেগুলেশনটা কি? রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম। রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, যেটা আরেকবার আগেও বলেছি, আমাদের ব্লাড প্রেসারটা যদি কমে যায় বা ড্রপ ইন ব্লাড ভলিউমটা যদি আমাদের কমে যায়, তখন কি করা? রেনিন সিক্রেট হবে। রেনিন সিক্রেট হয়ে কার উপরে কাজ করবে? অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেনটা কোথা থেকে খরিত হচ্ছে? লিভার থেকে। লিভার থেকে খরিত হচ্ছে, যেটা রেনিন কি করবে? অ্যানজিওটেনসিনোজেনকে কনভার্ট করবে কিসে? অ্যানজিওটেনসিন। কিসে কনভার্ট করবে? অ্যানজিওটেনসিনোজেনকে কনভার্ট করবে অ্যানজিওটেনসিন। এই অ্যানজিওটেনসিন 1 থেকে যে অ্যানজিওটেনসিন 2 হবে, এখানে একটা এনজাইম লাগবে কি? ACE, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা কোথা থেকে খরিত হবে? লাংস থেকে। এই অ্যানজিওটেনসিন 2 টা কার উপর কাজ করবে? অ্যাড্রিনাল কর্টেক্সের উপরে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি খরিত হবে?
অ্যালডোস্টেরন বলে একটা হরমোন। অ্যালডোস্টেরনটা কি করবে, কিডনিকে স্টিমুলেশন দেবে। কোথায়? ডিসিটি এবং সিটি কে কি রিঅ্যাবজর্পশন বেশি করে করতে? NaCl and H2O। ফলে কি হবে, যত বেশি করে করে আমাদের NaCl আরো রিঅ্যাবজর্পশন হবে, ওয়াটার বেশি করে রিঅ্যাবজর্পশন হবে, তখন আমাদের কি হবে, ব্লাড প্রেসারটা বেড়ে যাবে আর ব্লাড ভলিউমটাও বেড়ে যাবে, তাই তো? আরেকটা কাজ করে কি, ভেসো কনস্ট্রিকশন করে দেয়। ভেসো কনস্ট্রিকশন করে দিলে কি হবে, তাই ভেসোপ্রেসিন, ওর আরেকটা নাম কি, এডিএইচ এর একটা নাম ভেসোপ্রেসিন। কারণ ও কি করে, ব্লাড যে ব্লাড ভেসেলসটা আছে ওটাকে কনস্ট্রিক্ট করে দেয়, ন্যারো করে দেয়। ফলে কি হবে, আমাদের জিএফআর যে ব্লাডটা যে ঢুকছে, তাহলে ওর রেটটাও কম পরিমাণে ব্লাডটা ঢুকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো গিয়ে কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট মেকানিজমটা হলো এইটা হেনলির লুপ, তার সঙ্গে একই রকমের সেম কি আছে, ভাসা রেক্টা, পেরিটিউবুলার ক্যাপিলারি আর ভাসা রেক্টা। তাহলে মেন হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজমের মেন কাজ হলো আমাদের অসমোলারিটিটা মেনটেন রাখা। কিডনির মধ্যে মেডুলার অসমোলারিটি মেনটেন রাখা, ঠিক রাখা হলো কাউন্টার কারেন্ট মেকানিজমের মেন কাজ। তাহলে দেখো, অ্যাফারেন্ট দিয়ে প্রথমে আমাদের ব্লাডটা ঢুকছে, ইফারেন্ট দিয়ে বেরোচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে যে ব্লাডটা আসছে তার অসমোলারিটি কত, 300। ঠিক আছে? যখন আসতে এখানটার থেকে নামছে তখন কি হচ্ছে, ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি একটা ধরো নুন জল একটা বোতলে আছে, তো সেখান থেকে তুমি জলটাকে বের করে দিচ্ছ, নুনের কনসেন্ট্রেশনটা তো ঠিক আছে, ফলে ওর কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, আস্তে আস্তে করে বাড়বে তো, তাই না? যদি জলটা আমরা বের করে দিই তাহলে কি হবে, কনসেন্ট্রেশনটা বাড়বে। সেরকমই এখানে 300 ছিল কনসেন্ট্রেশনটা যখন প্রক্সিমাল কনভেন্ট্রাল টিউবুল থেকে ফার্স্ট আসছিল, তারপরে কি হলো, ওয়াটারটা যখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তখন এখানের কনসেন্ট্রেশনটা কত হলো, 400 হয়ে গেল। আবার ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তখন কি হলো, তার কনসেন্ট্রেশনটা আরো বেড়ে যাবে, 600 হয়ে গেল। আরো বেরিয়ে গেল ওয়াটার, কত হলো, 800 হয়ে গেল। একদম যখন আমরা হেনলির লুপের লাস্ট এই অংশটাতে আসব, সেখানে ম্যাক্সিমাম অসমোলারিটি কত, 1200 অসমোলারিটি। ঠিক আছে? তারপরে যখন আস্তে আস্তে করে আমরা উঠছে, অ্যাসেন্ডিং হেনলির লুপ যখনই হচ্ছে, রিভার্স হবে। ঠিক আছে? তাহলে আমরা এই পার্টটা কি বলেছিলাম, যে ওয়াটার পারমিয়েবল, তাই তো? কিন্তু এই পার্টটা ওয়াটার ইমপারমিয়েবল। সো এখান থেকে কি হবে, যখন উঠবে আস্তে আস্তে কি হবে, NaCl টা বেরিয়ে যাবে। NaCl টা বেরিয়ে গেলে কি হবে, যদি আমরা সেই আবার ভাবো একটা বোতলের মধ্যে জল আছে, তাতে নুন জল মেশানো, তার মধ্যে তুমি সোডিয়ামটাকে বের করে নিচ্ছ, ফলে কি হবে, আস্তে আস্তে ডাইলুট হয়ে যাবে তো বটলের জলটা। সেরকমই এখান থেকে যদি NaCl টা বেরিয়ে যায়, আস্তে আস্তে কি হবে, 900 হয়ে গেল, আরো NaCl বেড়ে গেল, 600 বের হয়ে গেল, আবার NaCl বেড়ে গেল, 400 হয়ে গেল, আবার বেরিয়ে গেল, 300 হয়ে গেল, আবার এই জায়গাটাতে দেখো 200 হয়ে গেল, ডিস্টাল কনভেন্ট্রাল টিউবুলে এসে কত হলো, 200 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা কেন করছে, কারণ যাতে এই মেডুলার অসমোলারিটিটা মেনটেন থাকে। কাউন্টার কারেন্ট কেন বলছি, কারণ যেদিক দিয়ে আমার এই টিউবুলস এর মধ্যে ব্লাডটা আসছে, আর এর উল্টো দিকটা কি হচ্ছে, ভাসা রেক্টাতে উল্টো দিকটা, উল্টো কাজটা হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, কাউন্টার কারেন্ট, কাউন্টার কারেন্ট মেকানিজম। ঠিক আছে? এই যে এটা দেখো, এই পার্টটা কি, ওয়াটার পারমিয়েবল, ফলে ওয়াটার বেরিয়ে যাচ্ছিল, ফলে আস্তে আস্তে কি হচ্ছিল, অসমোলারিটিটা বাড়ছিল, তারপর এখান থেকে সোডিয়ামটা বেড়ে গেল, কমছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মিকচুরেশন। মিকচুরেশন মানে আমাদের যে একদম তোমার ইউরিনটা তৈরি হলো, ইউরিনটা তৈরি হওয়ার পরে যখন কোথায় গিয়ে স্টোর হলো, ইউরেটার দিয়ে এসে
ইউরিনারি ব্লাডারে এসে স্টোর হলো। ইউরিনারি ব্লাডারে যখন ইউরিনটা স্টোর হলো তখন ওখানে দুটো স্ফিংটার থাকে, একটা আউটার স্ফিংটার, একটা ইনার স্ফিংটার। ইউরিনারি ব্লাডারে যখন গিয়ে তোমার ইউরিনটা স্টোর হলো, ধরো এটা ইউরিনারি ব্লাডার, এটা দুটো স্ফিংটার আছে, এখানে যখন ইউরিনটা স্টোর হচ্ছে তখন এর এই ব্লাডারে কি থাকে, স্মুথ মাসল থাকে, স্মুথ মাসল। স্মুথ মাসলে একটা স্ট্রেচ রিসেপ্টর থাকে, এই স্ট্রেচ রিসেপ্টরটা এক্সাইটেড হয়ে যাবে। এক্সাইটেড হয়ে গেলে ও কোথায় নিয়ে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মাথাতে নিয়ে যাবে, সেখানে পন্স, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা বিভিন্ন পার্ট আছে, হায়ার সেন্টারে নিয়ে গেল, দিয়ে কি হলো, কন্ট্রাকশন অফ ইউরিনারি ব্লাডার, কন্ট্রাকশন অফ ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারটার কন্ট্রাকশন করবে, আর কি করবে, রিল্যাক্সেশন অফ এটা কি, স্ফিংটার, রিল্যাক্সেশন অফ স্ফিংটার। এইটাই পরে কিন্তু কার কন্ট্রাকশন আর কার রিল্যাক্সেশন, এইটাই পরে। এটা থেকেই একটা কোশ্চেন এসেছিল, কন্ট্রাকশন অফ ইউরিনারি ব্লাডার, এটা মনে রাখবে, ইউরিনারি ব্লাডারটাকে কন্ট্রাকশন করে কিন্তু স্ফিংটার বলে যেটা আছে স্ফিংটারটাকে রিল্যাক্সেশন করে। তবেই এই দুটোর একসঙ্গে হলেই তবেই হচ্ছে তোমার মিকচুরেশনটা হবে। এটাতে কে কে কাজ করে, মেডুলা অবলাঙ্গাটা এন্ড সেরিবেলাম। তাহলে যখন ইউরিনটা এলো তখন আস্তে আস্তে করে ফিল হচ্ছে, তখন স্ট্রেচ রিসেপ্টরটা এক্সাইটেড হলো, স্ট্রেচ রিসেপ্টর এক্সাইটেড হলে সিএনএস এ নিয়ে গেল, এটা কে নিয়ে যাবে, মোটর নিউরন, ভায়া মোটর নিউরন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম, ওটা হায়ার সেন্টার, ওদেরকে এক্সাইটেড করলো, ফলে কি কি হবে, কন্ট্রাকশন অফ ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারটা কন্ট্রাক্ট করবে, আর রিল্যাক্সেশন অফ স্ফিংটার হলে দুটো একসঙ্গে অ্যাকুমুলেট হলে মিকচুরেশন বা মূত্রত্যাগ হবে। আচ্ছা, ইউরিনটা কি কালার হয়, সামান্য ইয়েলোইশ কালার হয়, কারণ ইয়েলো কালারের জন্য রেসপন্সিবল একটা পিগমেন্ট, সেটার নাম কি, ইউরোক্রোম, ইউরোক্রোম, তাই তো, ইউরোক্রোম বলে থাকে। আর এটা মনে রাখবে যে ইউরিয়া কতটা এক্সক্রিট করছে পার ডে, 25 to 30 গ্রাম ইউরিয়া এক্সক্রিটেড হয় পার ডে। আর ইউরিন কত হয়, 1 to 1.5 লিটার পার ডে। পিএইচ কত ইউরিনের, 6, slightly yellowish in color, pH 6, কত ইউরিয়া এক্সক্রিট হচ্ছে, 25 to 30 গ্রাম। আচ্ছা, তারপর আবার কোথায় গেল, হ্যাঁ এই যে এই ছবিটা আছে দেখো, ডেট্রুসার বলে একটা মাসল থাকে, ডেট্রুসার মাসল, স্ট্রেচ রিসেপ্টর, যেটা এক্সাইটেড করে দিল হায়ার ব্রেন সেন্টার, নার্ভ গুলো নিয়ে আসছে, এক্সটার্নাল স্ফিংটার আর ইন্টারনাল স্ফিংটার। আচ্ছা, এবার আসছি আদার এক্সক্রিটরি অর্গান। আদার এক্সক্রিটরি অর্গান, কিডনি ছাড়া আর কি কি এক্সক্রিটরি অর্গান গুলো আমাদের আছে, এক নম্বর হলো কি লাংস। লাংস কি করে, কার্বন ডাই অক্সাইডটাকে রিলিজ করে। কত কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, এটা এনসিইআরটি তে আছে, 200 ml per minute, 200 ml per minute CO2 और 18 লিটার
18 লিটার অফ CO2 পার আওয়ার, 1 ঘন্টাতে 18 লিটার, বা যদি আমরা মিনিটে হিসাব করি 200 ml CO2 বাইরে বের করতে সাহায্য করে কে? লাংস, তাই তো? এছাড়া ওয়াটারও বেরিয়ে যায়, কি কত? 400 ml অফ ওয়াটার। এছাড়া হচ্ছে স্কিনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড আর একটা সোয়েট গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ডে কি থাকে? সিবাম আর তোমার বিভিন্ন ওয়াটারি ওই সাবস্টেন্স, অয়েলি সাবস্টেন্স, ফ্যাট মলিকুলস, এগুলো সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে বেরিয়ে যায়। আর সোয়েট গ্ল্যান্ড থেকে এক্সেস ওয়াটার আমাদের বডি থেকে বেরিয়ে যায়, ওয়াটারের সঙ্গে আরো তোমার Na+, এইগুলো Na+, ইউরিয়া, এগুলো বেরিয়ে যায়। আর সিবেসিয়াস গ্ল্যান্ড কি করে? ওই ওয়াক্স, স্টেরল, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ ওয়াক্স, স্টেরল, ফ্যাটি অ্যাসিড, এগুলো সিবামের মাধ্যমে বেরিয়ে যায়। আচ্ছা, এছাড়া আসছে লিভার। লিভারে কি তৈরি হয়? ইউরিয়াটা মেন তৈরি হয় কোথায়? লিভারে, যেটা কিডনি থেকে আমরা বাইরে বেরিয়ে যায়, কিন্তু তৈরি হয় কোথায়? লিভারে। লিভারে কোন সাইকেলের মাধ্যমে? কোন সাইকেল? অর্নিথিন সাইকেল, অর্নিথিন সাইকেল। এছাড়া লিভার আরো ধরো বিভিন্ন ড্রাগস বা তোমার কোলেস্টেরল, ভিটামিন, বিলিরুবিন, বিলিভার্ডিন, মানে হিমোগ্লোবিনটা ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে? বিলিরুবিন এন্ড বিলিভার্ডিন তৈরি করে, ওটাও তোমার লিভারেই ওটা ভেঙে যায়, বিলিরুবিন এন্ড বিলিভার্ডিনটা ভাঙে লিভারে। আর কোলেস্টেরল, ড্রাগ, বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো, সেটা লিভার বের করে দিতে সাহায্য করে। আচ্ছা, এবার হচ্ছে ডিসঅর্ডার অফ এক্সক্রিটরি সিস্টেম। ডিসঅর্ডার গুলোর প্রথমে আসছে কি? একদম প্রথমে আসছে ইউরেমিয়া, হিমোডায়ালিসিস, রেনাল ফেলিওর, রেনাল ক্যালকুলি, আর কি? গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে ইনফ্লামেশন অফ গ্লোমেরুলি মানে সেই যে জালকটা যেটা দেখালাম, অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল থাকে, ওটার মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয়, কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাস ইনফেকশন হয়, তখন কি হবে? ওই লেয়ারটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না, তখন ওখান থেকে অনেক কিছু ব্লাড বা সমস্ত চলে আসতে পারবে, তাই তো? ইউরিনে যদি গ্লুকোজ থাকে, তখন আমরা তাকে কি বলবো? গ্লাইকোসুরিয়া। এইগুলো মনে রাখো, গ্লাইকোসুরিয়া কাকে বলছি? যদি আমরা ইউরিনে গ্লুকোজ থাকে, তাই তো? কিটোনুরিয়া, ইউরিনে কি থাকবে? কিটোন বডি যদি থাকে। ইউরিনে যদি বিলিরুবিন থাকে, বিলিরুবিনিউরিয়া, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ইউরেমিয়া কি? ম্যালফাংশনিং অফ দ্য কিডনি ক্যান লিড টু কিডনি যদি ঠিকঠাক ভাবে কাজ করতে না পারে, তখন ইউরিয়া বেড়ে যাবে আমাদের ব্লাডে, তখন আমরা তাকে কি বলবো? ইউরেমিয়া। আচ্ছা, ইউরিয়া রিমুভ আমাদেরকে কোনো রকম ভাবে করতে হবে, কারণ ইউরিয়াটা খুব বেশি পরিমাণে টক্সিক। তাহলে এই ইউরিয়াটা যদি আমাদের কিডনি না বের করতে পারে, তাহলে আমাকে আর্টিফিশিয়ালি ইউরিয়াটাকে বের করতে হবে। সেটাকে কি বলা হচ্ছে? হিমোডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমে ওই ইউরিয়াটাকে আমাদের ব্লাড থেকে বের করতে হয়, ঠিক আছে? এটাকে বলা হয় আর্টিফিশিয়াল কিডনি। ওই আর্টিফিশিয়াল কিডনিটা কিরকম দেখতে হয়? এরকম কোন একটা পার্সন, তার কি করা হয়? আর্টারিয়াল ব্লাডটাকে, ওই আর্টিফিশিয়াল একটা সেলুলোজ মেমব্রেন থাকে এর মধ্যে, ঠিক আছে? এই মানুষের ওই আর্টারি থেকে ব্লাডটা নিয়ে ওই মেমব্রেনের মধ্য দিয়ে চালানো হয়, সেখানে কি করা হয়? ওই তোমার ইউরিয়াটাকে বের করে দেওয়া হয়, আবার যে পরিশুদ্ধ যে ব্লাডটা, সেটা আবার বডিতে পাঠানো হয়, ঠিক আছে? এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? ডায়ালাইজার মেশিন। যাদের কিডনি খারাপ হয়ে যায় তাদেরকে ডায়ালাইসিস করতে বলে না, ডায়ালাইজার মেশিন। আচ্ছা, 2 নম্বর আছে রেনাল ফেলিওর। যদি কোনো রকম ভাবে কিডনিটা ঠিকঠাক করে কাজ করতে পারে না, ঠিক আছে, মানে একদমই জিএফআর রেটটা কমে যাচ্ছে বা টোটালি স্টপ হয়ে গেছে, তখন আমরা তাকে বলবো রেনাল ফেলিওর। আচ্ছা, রেনাল ক্যালকুলি হলো গিয়ে যদি কোনো ক্রিস্টালাইন বা সলিড মাস
যেমন ধরো তোমার এই ক্রিস্টালটা পড়ে যে কোন ক্রিস্টাল, অক্সালেট, অক্সালেট, অক্সালেট কেলাস যদি আমাদের কিডনির মধ্যে ঢুকে স্টোন তৈরি করে, ঠিক আছে, রিনাল ক্যালকুলি বা কিডনি স্টোন, তখন অপারেশন করে বের করতে হয় রিনাল ক্যালকুলি। আর গ্লোমেরুলার নেফ্রাইটিস হলো গিয়ে কি ওই গ্লোমেরুলাসের এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল এই যে গেল এই জায়গাটাতে যদি আমাদের কোনো রকম ভাবে ইনফ্লামেশন হয় তখন ফিল্ট্রেটটা ঠিকঠাক ভাবে আসতে পারবে না, তো তখন তাকে আমরা কি বলবো, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফ্লামেশন অফ গ্লোমেরুলাস। চলো হয়ে গেছে, এটাই কমপ্লিট। এন ফর অল, না 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 এইটা লিমিটিং, হ্যাঁ হ্যাঁ এম ফর অন করেছেন, হ্যাঁ ব্যাস হয়ে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ এটা কিছু করতে হবে না, না না ফর অল করেছি। এম ফর অন করেছেন।